দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ট্রেডার্স বিজনেস রিপোর্টে। নিয়মিত ডলার কিনে দর নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক। নেতিবাচক প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে বলছেন বিশ্লেষকরা। গভর্নর নিয়োগের পুরনো পদ্ধতির সংস্কারের তাগিদ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। প্রস্তাবিত ব্যাংক অর্ডার সংশোধনী দ্রুত কার্যকরের পরামর্শ। কুমিল্লায় চালু হলো দেশের প্রথম অত্যাধুনিক অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাশ্রয় হবে অর্থ ও সময়। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কয়েক বছর পর দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুযোগ আসলেও বৈদেশিক মুদ্রা বাজারের হস্তক্ষেপ করে তা হাতছাড়া করেছে বাংলাদেশ ব্যাংক, এমন মত অর্থনীতিবিদদের। তাদের মতে রপ্তানিকারক ও প্রবাসী আয়ের ধারা বজায় রাখতেই বাজার থেকে নিয়মিত বিরতিতে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতির পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এটি নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত তাদের। 3 বছর আগেও দেশের বাজারের প্রতি ডলার বিক্রি হয়েছে 85 টাকা দরে। ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে যা এখন পৌঁছেছে 122 টাকা 29 পয়সায়। অর্থাৎ প্রায় 36 মাসে দেশে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে 43% বেশি। আর এই সময় সার, জ্বালানির দায় মেটানো ও টাকার অবমূল্যায়ন ঠেকাতে রিজার্ভ থেকে অন্তত 2,500 কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রার আয় না আসায় এমন অবস্থা তৈরি হয়েছিল। তবে গেল 1.5 বছর ধরে চাহিদার চেয়ে বেশি পরিমাণ প্রবাসী ও রপ্তানি আয় আসছে দেশে। ফলে আমদানি ও অন্যান্য বৈদেশিক দায় পরিশোধের পরও প্রতি মাসে দেশের ব্যাংকগুলোতে উদ্বৃত্ত থাকছে ডলার। এমন বাস্তবতায় বাজার থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে চলতি অর্থ বছরের 13 জুলাই থেকে এখন পর্যন্ত দেশের ব্যাংকগুলো থেকে 266 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। করার একটাই কারণ যে টাকা ডলারে যাতে কোনো ভোলাটিলিটি না থাকে, টাকা যেন খুব বেশি এবার বেড়ে না যায়, ইন ট্রান্স অফ প্রাইস আবার খুব পড়ে না যায়। আমরা দেখেছি এটা 2011 থেকে 2021 বা 22 পর্যন্ত আমরা দেখেছি এই যে আর্টিফিশিয়ালি ডলারকে ধরে রাখার যে একটা টাকাকে ধরে রাখার ব্যবস্থা ছিল, সেটাকে বাংলাদেশ ব্যাংক হয়তো ওটাকে মাথায় রেখে কাজটা করছে। ফরেন কারেন্সির রিজার্ভ বাড়ানো, যেটা অনেক ক্ষেত্রে এক্সটার্নাল শকের ক্ষেত্রে বাফার হিসাবে কাজ করে, সেই জায়গাটাই সেন্ট্রাল ব্যাংক গুরুত্ব দিচ্ছে। সেটা হচ্ছে আপনি আমাদের যে এক্সপোর্ট আর্নিংস, সেটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। অর্থনীতিবিদরা বলছেন সাধারণত ডলারের যোগান বাড়লে সুযোগ তৈরি হয় টাকার মূল্য বৃদ্ধির। আর এটি নিশ্চিত করা গেলে কমানো সম্ভব আমদানি খরচ, যা মূল্যস্ফীতি কমাতে সহায়ক ভূমিকা রাখে। বর্তমানে ডলারের যোগান বেশি থাকায় প্রথমবারের মতো টাকার মান বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সামনে। সেখানে কেন ডলার কিনে দর ধরে রাখছে সংস্থাটি? যে একটা সুযোগ আমাদের হাতে এসেছিল, আমার মনে হচ্ছে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুযোগটা হারাচ্ছি না, বরং আমি মনে করি যে প্রবৃদ্ধি বাড়ানোর যে সুযোগটা ছিল। কারণ বাংলাদেশ মূলত আমদানির ক্ষেত্রে যদি চিন্তা করেন, কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, মেশিনারিজ, এই জায়গাগুলাতে বেশি আমদানি করে থাকে। অতএব সেই জায়গায় আমদানি যদি বাড়তো তাহলে আমাদের প্রবৃদ্ধি সহায়ক হতো। আমাদের ওভারঅল সিস্টেমটাকে ফিক্স করতে হবে টু সিনারি। জাস্ট ওই ইম্পোর্ট প্রাইস বা জাস্ট ওই ইন্টারেস্ট রেট কমানো দিলেই কিন্তু সবকিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী দেশের গ্রস রিজার্ভ এখন 3,212 কোটি ডলার। আর IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ 2,745 কোটি ডলার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুরনো পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা হলে ভালো গভর্নর পাওয়া যাবে না, নিশ্চিত হবে না ব্যাংক খাতের সুশাসন। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এমন বাস্তবতায় প্রস্তাবিত ব্যাংক অর্ডার সংশোধনী দ্রুত কার্যকর করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার শুরুতে 2009 সালে দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,481 কোটি টাকা। ক্ষমতা ছাড়ার সময় যা ছিল 2,11,000 কোটি টাকা, আর এখন তা পৌঁছেছে 6,44,000 কোটিতে, যা মোট বিতরণকৃত ঋণের 36%। অতিরিক্ত পুনঃতফসিল, ঋণ বিতরণে অপেশাদারিত্ব ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই বেড়েছে খেলাপির পরিমাণ, এমন মত উঠে আসে ERF আয়োজিত সেমিনারে। ব্যাংকের NPL সমস্যা আছে, বিরাট সমস্যা। আমাদের NPL হয়তো পৃথিবীর অন্যতম হাইয়েস্ট, এটা হয়তো 24 থেকে 27% মতো আমার ধারণা ছিল যে প্রকৃত NPL হবে, কিন্তু বাস্তবে দেখলাম যে অবস্থাটা আরো একটু খারাপ। ফলে আমরা এখন দেখছি যে এটা প্রায় 36% মতো হয়ে গেছে, 36%। যখন কেউ ঋণ নেয় তার ঋণ মন্দ ঋণ হতেই পারে, তার পুনর্তফসিল করার প্রয়োজন হতেই পারে, সেটা মানেই খারাপ না। কিন্তু আমাদের এখানে যেটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটাকে বারবার
পুনর্তফসিল করা হয়েছে এবং পুনর্তফসিলের ক্রাইটেরিয়াগুলো পরিবর্তন করা হয়েছে। কারা করেছেন? যারা প্রভাবশালী তারা। সেমিনারে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান, খেলাপি ঋণ কমানো সহ সার্বিকভাবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বেরিয়ে আসতে হবে গভর্নর নিয়োগের সনাতন পদ্ধতি থেকে। বিশ্বের উন্নত দেশের মতো মন্ত্রী পদমর্যাদা নিশ্চিত করতে হবে গভর্নরদের। একই সাথে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে কেন্দ্রীয় ব্যাংকে পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে তাগিদ দেওয়া হয় আলোচনায়। এজন্য প্রস্তাবিত ব্যাংক অর্ডার সংশোধনী দ্রুত কার্যকর করার আহ্বান জানান গভর্নর। পৃথিবীর সব দেশে যারা একটু উন্নত দেশ সেখানেই কিন্তু বাংলা সেন্ট্রাল ব্যাংকে স্বাধীনতা দেওয়া হয়। সেটা কানাডা বলি, আমেরিকা বলি, অস্ট্রেলিয়া বলি, ইউকে বলি, পাকিস্তান বলি, সব জায়গায় কিন্তু আছে, আমাদের নেই। এই জায়গাটা আমি মনে করি যে আমাদেরকে ক্ষমতায়ন করার দরকার আছে। নির্বাচন সামনে রেখে অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে গভর্নর বলেন, ধার নিয়ে নয়, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে রিজার্ভ বাড়ানো হবে। জানান, চলতি বছরের শেষ নাগাদ রিজার্ভের পরিমাণ 34 থেকে 35 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া হবে। IMF আমাদের অর্থ দেয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়নে নিয়ে যাওয়া এবছরের শেষ নাগাদ রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক। এ সময় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে ব্যাংকিং খাত সংস্কারে সুনির্দিষ্ট অঙ্গীকার করার তাগিদ উঠে আসে সেমিনারে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কুমিল্লার বরুড়ায় নির্মিত হয়েছে দেশের প্রথম অত্যাধুনিক অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো, যা বৃহত্তম কুমিল্লার 4 জেলা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থ ও সময় সাশ্রয় করবে। এর মাধ্যমে দেশের জ্বালানি খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। কুমিল্লা জেলার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি কোনো সাধারণ তেল ডিপো নয়, বরং প্রযুক্তির ছোঁয়ায় এক অত্যাধুনিক স্থাপনা। কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশে বরুড়া উপজেলা মগবাড়িতে 16 একর জমির উপর নির্মাণ করা হয়েছে দেশের জ্বালানি খাতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রথম ও একমাত্র অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো। এই ডিপোতে চট্টগ্রাম থেকে পাইপলাইনে আসা তেল সংরক্ষণ ও বিপণন করার কাজটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার সিস্টেম PLCর মাধ্যমে। এতে তেল সংগ্রহ, মজুদ ও সরবরাহ পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে। এটি প্রথম যেখানে পরিমাণগত দিক থেকে নিশ্চিতভাবে একটি ট্যাঙ্ক লরিতে তেল দেওয়া সম্ভব হবে এবং যেটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। এই ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনার ডিলাররা ডিজিটাল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ করতে পারবেন। এতে তেলের মাপ নিয়ে কারসাজি করার সুযোগ থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা। ড্রাইভাররা যখন কার্ড নিয়ে আসবে, তো কার্ড যখন এখানে কার্ডটা মেক করে রিচার্জ করবে, মেনলি রিচার্জ করে এসে সে লোডিং বেতে সরাসরি চলে যাবে। চলে যাওয়ার পর সেখানে আমাদের বেস কন্ট্রোলার আছে, সেখানে জাস্ট পাঞ্চ করবে, পাঞ্চ করার পর সে স্টার্ট দিয়ে দিবে। তো এখানে কারো হাত নাই যে কোনো কিছু করার বা কোনো কিছু ম্যানিপুলেট করার। এটা পুরো গেট কন্ট্রোল থেকে সবকিছুই অটোমেটিক সিস্টেমে করা আছে। ওয়েইং মেশিন আছে এখানে, ওয়েটিং লাউঞ্জ থেকে শুরু করে কিউই জোন আছে, এভরিথিং ইজ হিয়ার। তো এটা একটা বাংলাদেশের জন্য, তেল সেক্টরের জন্য, জ্বালানি সেক্টরের জন্য একটা ল্যান্ডমার্ক। অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর 12টি লোডিং বে থেকে প্রতিদিন 12 থেকে 15 লাখ জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব। সাদেকুর রহমান সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁও চিনিকলের 68তম আখ মারাই মৌসুম। তবে পুরনো যন্ত্রপাতি আর জনবল সংকটের কারণে চিনিকলটিতে উৎপাদন ব্যাহত হয়, ফের লোকসানের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1958 সালে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও চিনিকল। শুরুতে এর দৈনিক আখ মারাই ক্ষমতা ছিল 1016 টন এবং বার্ষিক চিনি উৎপাদনের ক্ষমতা ছিল 10,160 টন। পরবর্তীতে নতুন কিছু যন্ত্রাংশ সংযোজন করায় 1966-67 মৌসুম থেকে আখ মারাই ক্ষমতা আগের চেয়ে দৈনিক 508 টন বেড়ে যায় এবং চিনি উৎপাদন বেড়ে যায় 5,080 টন। তবে মিলের অনেক যন্ত্রাংশ নষ্ট ও পুরনো হয়ে যাওয়ায় এখন কোনো মতে চলছে চিনিকলটি। একটু আবাদ একদমই কমে গেছিল, যার কারণে মিলটা এমনও গেছে যে মাত্র 35 দিন চলে বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা একটা গিয়েছিলেন। শুধু তাই নয়, অনেক শ্রমিক অবসর নেয় এবং নতুন করে আর নিয়োগ না হওয়ায়
চিনিকলটি সচল রাখাই কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ওই উক্ত পদে আমরা নতুন করে লোকজন নিয়োগ দিতে পারতেছি না এবং অভিজ্ঞ লোকের অভাবের কারণে আমরা মিল চালাইতে অনেক হিমশিম খাচ্ছি। আমাদের আখের মূল্য একান্তভাবে 800 টাকা পার কুইন্টাল করলে আমার মনে হয় আমরা আখ চাষিরা এই সুগার মিল আমাদের 3 থেকে 3.5 মাস ইনশাল্লাহ চলবে। ঠাকুরগাঁও চিনিকলের দেয়া তথ্যমতে গেল ৬৭ বছরে ওই চিনিকলের ঋণের পরিমাণ ২৫০ কোটি টাকা এবং লোকসান হয়েছে ১০০ কোটি টাকা। অব্যাহত এমন লোকসান এড়াতে চিনিকলে নতুন যন্ত্রাংশ সংযোজনের পাশাপাশি জনবল সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা যদি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আখ পাই এবং রিকভারিতে আমরা ভালো পাই, চিনি উৎপাদন বেশি হয়, তাহলে কিন্তু এই লসের মাত্রা আমাদের কমে আসবে। পাশাপাশি ডাইভার্সিফিকেশন, অন্যান্য কোনো এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি পাশাপাশি করা যায় কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, সেখানে করছি, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। চলতি বছর ঠাকুরগাঁও চিনিকলে ৯০,০০০ টন আখ মাড়াই করে ৫,৪৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মাছের আঁশ এখন আর ফেলনা নয়। একসময় যা ফেলে দেয় নষ্ট হতো পরিবেশ, এখন তাই বাড়তি আয়ের উৎস। ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ৩ শতাধিক মাছ কাটিয়া মাছের আঁশ বিক্রি করে উপার্জন করছেন বাড়তি অর্থ। অনেকেই জীবিকা নির্বাহ করছেন মাছের আঁশ বেচাকেনা করে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশিক মান্নাল হিমেলের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নগর জীবনে বাজার থেকে মাছ কেনার পর তা বাজারে কেটে কুটে নিচ্ছেন প্রায় সব ক্রেতা। এজন্য গড়ে উঠেছে মাছ কেটে দেওয়ার বিশেষ পেশা। এক ব্রাহ্মণবাড়িয়া জেলার আনন্দবাজার, কাউতুলি বাজার সহ বিভিন্ন বাজারে প্রায় ৩ শতাধিক মানুষ মাছ কেটে জীবিকা নির্বাহ করেন। মাছ কাটার সময় উচ্ছিষ্ট হিসেবে জমা হয় মাছের আঁশ। আগে এসব ফেলে দেওয়া হলেও এখন সেই আঁশই বাড়তি আয়ের উৎস। প্রতি মাসে ১৫ থেকে ১৬,০০০ টাকা অতিরিক্ত আয় হচ্ছে জানায় মাছ কাটার সাথে জড়িতরা। যতটা বাজার আছে মাছের সব পানির লোক এটা নিয়ে শুকায়া বিদ্যুৎ দিয়ে শুকায়া পরে আপনি বিক্রি করে যে শুকায় সেরা আমরা আসলে এটা বিক্রি করি, ওই কোম্পানির লোক ছেলে যায় এটি ফালাই দিত নদীর পারে। এটি আরো পরিবেশ সমাজের নষ্ট হইতো। এখন এটা দিয়া 2 পয়সা আয়ও মানুষ একটু স্বাবলম্বী হইতেছে। ১০-১২ টাকা মাসে বিক্রি করতে পারি। প্রতিদিনই হয়তো 200-250 কেজি হয়ে যাবে। এটি প্রতি সপ্তাহে, অনেক সময় মাসে আসে, ঢাকাতে টিম আসে, এসে এটি নিয়ে যায়। মাছ কাটিয়াদের কাছ থেকে প্রতি কেজি আঁশ 70 থেকে 80 টাকা দরে কিনে নেন পাইকাররা। 10 টাকা লাভে এসব বিক্রি করেন তারা। আমরা কিনি আপনার 70 টাকা 80 টাকা কিনি। রিট আছে আমাদের রিট দেওয়া 100 টাকা 90 টাকা, 70 টাকা 80 টাকা কিনি। বিভিন্ন এলাকাতে জড়ো করে কিনি, আপনার গ্রামে তো কিনে নিয়ে আসি, মিলাই সোনা 1 টন 2 টন মাল মিলে দিই, ঢাকায় পাঠিয়ে কিনতে হয় না। এই পেশার সাথে জড়িতদের পাশে থাকার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। উচ্ছিষ্ট মাছের আঁশগুলোকে প্রক্রিয়াজাত করে ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে তারা বিক্রয় করে থাকে। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সরকারের যদি কোনো পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই আঁশ বিদেশে রপ্তানি হয়, যা দিয়ে তৈরি হয় মেডিকেল পণ্য, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স ও বৈদ্যুতিক সামগ্রী। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে গেল অর্থ বছরে বাংলাদেশ থেকে 200 কোটি টাকার মাছের আঁশ বিদেশে গেছে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মালিকানা হস্তান্তর ও নকশা উন্মোচন হয়েছে রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্টের। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মালিকানা হস্তান্তর করা হয়। 1 লাখ টাকায় বিক্রিত প্রতিটি শেয়ারের বিপরীতে 34 জন উদ্যোক্তাকে মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, মোট 11 একর জায়গার উপর নির্মিত ইকো রিসোর্টের প্রতিটি শেয়ার হোল্ডার পাবেন 7% জমির মালিকানা। সেই সাথে সেখানে মৎস্য কৃষি খামারের মুনাফার ভাগও পাবেন তারা। রিসোর্টের নির্মাণ কাজ শুরু হবে 2026-এর জানুয়ারিতে, শেষ হবে 2027-এর ডিসেম্বর নাগাদ। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4831-এ। হাত বদল হয়েছে 303 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 59টির, কমেছে 254টির, আর অপরিবর্তিত আছে 68টির দর। তাইওয়ানের তাইপে সিটির অন্যতম জনপ্রিয় শীতকালীন উৎসব ক্রিসমাস ল্যান্ড। প্রতি বছরই বড়দিনের উৎসবকে ঘিরে দেশ বিদেশের বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়। কেবল গত বছরেই এই উৎসবে পর্যটক আসে প্রায় 77 লাখ, যা তাইওয়ানের অর্থনীতিতেও রাখে বড় ভূমিকা।
তাইওয়ানের শীতকাল মানেই আলো, উৎসব আর রঙিন আয়োজন। এর মধ্যে দর্শনার্থীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ তাইপের ক্রিসমাস ল্যান্ড। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই তাইপে সেজেছে রঙের মেলায়। শীত উদযাপনের জন্য দেশটির বানকিয়াও জেলায় শুরু হয়েছে জনপ্রিয় এই ক্রিসমাস মেলা। ক্রিসমাস ল্যান্ডের এ বছরের মূল আকর্ষণ চমকপ্রদ সার্কাস থিম। উৎসব ঘিরে ব্যাপক পরিসরে আলোকসজ্জার পাশাপাশি অতিথিদের জন্য রয়েছে প্রক্ষেপণ শো উপভোগ করার ব্যবস্থা। প্লাজা ও এর আশপাশে থাকা স্কোয়ারগুলোর চারপাশে সাজানো বিভিন্ন ডিসপ্লের সঙ্গে ছবিও তোলেন অনেক পর্যটক। এবছর 14ই নভেম্বর শুরু হয় নিউ তাইপে সিটির ক্রিসমাস উদযাপন। টানা 45 দিন ধরে শহরটি থাকবে আলোকোজ্জ্বল। আকর্ষণীয় সাজ, আলো আর উৎসবের প্রাণবন্ত পরিবেশ সব মিলিয়ে ক্রিসমাস ল্যান্ড এখন শীতের অন্যতম বড় আকর্ষণ পর্যটকদের কাছে। স্থানীয় প্রশাসনের হিসেবে শুধু এই উৎসবকে ঘিরেই হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, শপিং মল ও স্ট্রিট ফুডের ব্যবসা রমরমা হয়ে ওঠে। গত বছর 48 দিনের এই উৎসবে পর্যটক আসে প্রায় 77 লাখ। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।